হ্যালো বাইকার্স এন্ড বাইক লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি এপিক বাইকার আতিকুল হাসান স্বপন। আজকে আমার সাথে আছে আমার প্রায় 12,000 কিলো রান হওয়া 13 মাস বয়সী সুজুকি জিক্সার মনোটন ক্লাসিক প্লাস বাইকটা। এবং এই যে 12,000 কিলো এই বাইকটা আমি রাইড করেছি এবং আদার যত মনোটন বা ডুয়েল টোন বাইক আমি রাইড করেছি সবগুলোর কম্বাইন্ড এক্সপিরিয়েন্স থেকে এই বাইকটা সম্পর্কে আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই বাইকটার ভালো এবং মন্দ দিক আকারে পূর্ণাঙ্গ একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো চলুন এবার প্রথমেই এই বাইকটার নেগেটিভ দিকগুলো নিয়ে আলোচনা করা যাক। নেগেটিভ দিকের কথা যদি বলি, ফার্স্টেই এই বাইকটার বড় প্রবলেম হিসেবে রাখবো এই বাইকটার বিল্ড কোয়ালিটি। একটা জাপানিজ ব্র্যান্ডেড বাইক হিসেবে যতটুকু বিল্ড কোয়ালিটি আমরা আশা করি ততটা এটা স্যাটিসফাই করে না। প্রথমত এই বাইকে প্লাস্টিকের কিটের পরিমাণ অনেক বেশি। হলুদ যত অংশ দেখতে পাচ্ছেন শুধুমাত্র গ্রাবডেলটা বাদে পুরোটাই হচ্ছে প্লাস্টিক। ইভেন ট্যাঙ্কটাও কিন্তু প্লাস্টিকের, ভিতরে মেইন ট্যাঙ্ক মেটাল হলেও উপরে যে কিটগুলো দেখতে পাচ্ছেন পুরোটাই প্লাস্টিক। এখন ওভার প্লাস্টিক হওয়ার কারণে বাইকটা কিন্তু অনেকটাই লাইট ওয়েট হয়, আর লাইট ওয়েটের কারণে কিন্তু বাইকের পিক আপটা অনেক বাড়ে এবং মাইলেজটাও বাড়ে। বাট আপনি যদি একটা লং লাস্টিং বাইক হিসেবে কল্পনা করেন সেই ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু নেগেটিভ দিক হিসেবে বিবেচিত হবে। যদিও এখন ম্যাক্সিমাম বাইকেই অধিকাংশ পার্টি কিন্তু প্লাস্টিক দিয়ে তৈরি হয়। এই বাইকে ওভারঅল যে মেটালগুলো ব্যবহার করা হয়েছে তার কোয়ালিটিও আমার কাছে খুব বেশি স্যাটিসফাইং লাগে না। খুব অল্প টাইমের মধ্যেই এই বাইকের মেইন চ্যাসিস থেকে শুরু করে বিভিন্ন চিপাচাপার মধ্যে জং চলে আসে, যেটা শুধু আমার ক্ষেত্রে নয় আরো অনেকের ক্ষেত্রেই হয়েছে, যেটা আমি দেখেছি। এই বাইকের পেইন্ট কোয়ালিটিও আমার কাছে খুব বেশি ভালো লাগে না। এই বাইকের কালারটা তুলনামূলক আমার কাছে মনে হয় ফেড হয় বেশি, এবং বাইকের কালারের যে লেয়ারটাও তুলনামূলক পাতলা, এবং বিভিন্ন অংশ আছে যেইখানে খুব দ্রুত কালার উঠে যায়। প্রথমত যদি গ্রাবডেলের কথা বলি, ম্যাক্সিমাম মনোটনেই আপনি দেখবেন পিছের গ্রাবডেলে কিন্তু রং নাই। বাইকের যে ইঞ্জিনের নাম্বার এখানেও কিন্তু রং উঠে গেছে। এটা কিন্তু ঘষার রং না, এটা বাইকের ইঞ্জিনের হিটে অটোমেটিক রং উঠে গেছে। এইখানে যে ফুটরেস্টের পাশের যে এরিয়া আছে এখানে কিন্তু 3 থেকে 4 মাসের মধ্যেই রং উঠে গেছে। ইভেন বাইকের যে হ্যান্ডেলবার, এই হ্যান্ডেলবারেরও কিন্তু চামড়ার মতো রং উঠে গেছে। বাইকের ট্যাঙ্কের এখানে যে রিংটা আছে রিংটাও কিন্তু প্লাস্টিকের। জাতীয় একটা প্রবলেম হচ্ছে এই যে রিং এর ভিতরে টিথ আছে, ওই টিথ গুলো ভেঙে যায়। এই বাইকটা আমি যখন কেনার সময়তেই এই রিং এর একটা টিথ ভাঙা ছিল, তখন সেটা শোরুমকে জানালে তারা এটা রিপ্লেস করে দেয়, কিন্তু তারপরেও ব্যবহারের সাথে সাথে আস্তে আস্তে টিথ গুলো ভাঙতে থাকে। এমন হয়েছে বাইক চালানোর সময় এই রিংটা পুড়ে গেছে। পূর্ববর্তী যে মনোটন বা ডুয়েল টোন বাইকগুলো ছিল ওইগুলোর চাইতে বর্তমানে যে বাইকগুলো সেল হচ্ছে, বাইক সেম হলেও বাইকের যে বিল্ড কোয়ালিটি বা হেভিনেস, ওয়েট কিছুটা কম মনে হয়, আগের চাইতে কিছুটা ঠুনকা মনে হয়। যারা পুরনো মনোটন বা ডুয়েল টোন বাইক রাইড করেছেন বা করছেন তারা জিনিসটা ভালোভাবে রিয়েলাইজ করতে পারবেন। এবং দুর্বল বিল্ড কোয়ালিটির জন্য সবচেয়ে যে বড় প্রবলেমটা হয় সেটা হচ্ছে বাইকটা যখন ক্র্যাশ করে। এই বাইকটা যদি ক্র্যাশ করে তাহলে ক্ষতির পরিমাণ তুলনামূলক বেশি থাকে। হাই স্পিডে ক্র্যাশ করলে সামনের যে অংশ থাকে এগুলো কিছুই থাকে না। আর হাই স্পিডে বাইক অ্যাক্সিডেন্ট করে যদি ট্যাঙ্ক প্লাস সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়, 30-40 হাজার টাকা বিল আসা কোনো ব্যাপারই নাই বাইকের জন্য। এই বাইকটার বিল্ড কোয়ালিটি কত চরম লেভেলের খারাপ হতে পারে তার উত্তম একটা উদাহরণ হচ্ছে 2024-এর মনোটন গুলো। যারা 2024-এ মনোটন কিনেছেন বা মনোটনের বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন বাইকিং গ্রুপে অ্যাক্টিভ আছেন তারা কিন্তু জানেন 24-এ যে মনোটন গুলো সেল হয়েছিল তার মধ্যে পুরো লট ধরে বাইকের একটা কমন প্রবলেম ছিল, সেটা হচ্ছে ট্যাঙ্কে জং। এবং এই জংটা 1 থেকে 1.5 মাসের মধ্যেই চলে আসতো, এবং যার ভুক্তভোগী আমি নিজেও ছিলাম, যেটার জন্য আমার খুবই হয়রানি গেছে। এবং অনেক ঝামেলার পরে পরবর্তীতে আমি ট্যাঙ্কটা রিপ্লেস পেয়েছি। এই ট্যাঙ্কের জংটা দেখা দেয় গত বছর মার্চ এপ্রিল মের দিক থেকে, এবং অনেক ভাই ব্রাদার্স আছে যারা 2025-এর এপ্রিলে এসেও তাদের ট্যাঙ্কের রিপ্লেসমেন্ট পাচ্ছে না। যদিও আমি ট্যাঙ্কের সাথে সাথে কার্বোরেটরটাও রিপ্লেসমেন্ট পেয়েছি, কিন্তু সেটা অনেক ঝামেলার পরে। এবং যতদূর জানি আমি একমাত্র পাবলিক পুরো বাংলাদেশের মধ্যে যে কিনা এই বাইকের ট্যাঙ্কের সাথে সাথে পুরো কার্বোরেটরটাও রিপ্লেসমেন্ট পেয়েছে। ট্যাঙ্কের জংয়ের জন্য কিন্তু আমার কার্বোরেটরও এফেক্ট হয়েছিল, এবং যার জন্য আমার মাইলেজ ড্রপ করে। এবং কার্বোরেটরের পিস্টন স্প্রিং বিভিন্ন জিনিস চেঞ্জ করার পরেও পরবর্তীতে আমার মাইলেজ কিন্তু ইমপ্রুভ হয় নাই। পরে অনেক ঝামেলার পরে কোম্পানি আমাকে কার্বোরেটরটাও রিপ্লেসমেন্ট করে দিতে রাজি হয়। তবে অনেক ভাই ব্রাদার্স আছে যাদের কার্বোরেটর এফেক্ট হওয়ার পরেও তারা কিন্তু এর কোনো সলিউশন পায় নাই। এই বাইকের দ্বিতীয় প্রবলেম হিসেবে রাখবো এই বাইকের সার্ভিস সেন্টারকে। এখন একটা বাইকের সার্ভিস সেন্টার ডাইরেক্টলি বাইকের খারাপ দিক হয় না, কিন্তু আপনি যখন কোনো কোম্পানির বাইক কিনবেন অবশ্যই সেই কোম্পানির অফিসিয়াল সার্ভিস পয়েন্ট থেকেই তো সার্ভিস করাবেন। যদি সুজুকির কথা বলি, ওদের কাজ নিয়ে আমি স্যাটিসফাইড না। এক্সাম্পল হিসেবে যদি বলি, ওই যে ব্ল্যাক মনোটনটা দেখতে পাচ্ছেন ওটা আমার বন্ধুর, এবং ওইখানে যে ফগ লাইটটা লাগানো আছে সেটা টাঙ্গাইল সুজুকির সার্ভিস পয়েন্ট থেকে নেওয়া। এখন ফগ লাইট ওরা সেল করছে, ওদের সেল করা ফগ লাইট লাগানোর জন্য ওদের তো অসুবিধা হওয়ার কথা না, কিন্তু এই ফগ লাইটটা লাগানোর জন্য ওরা প্রায় 2.5 থেকে 3 ঘন্টার বেশি টাইম নিয়েছিল। এবং মানে ব্যাপারটা এরকম ছিল যে 4-5 জন টেকনিশিয়ান মিলেও এই বাইকটার ফগ লাইট তারা ইনস্টল করতে পারছিল না, কারণ এই ফগে মোট ছিল 3টা, একটা হলুদ, একটা সাদা, আর একটা ছিল ব্লিঙ্ক করে। তারা এই 3 ঘন্টা টাইম নেওয়ার পরেও
3 নম্বর যে মোড ব্লিঙ্ক করাটা, সেটা আসলে ওরা সেট আপ করে দিতে পারে নাই। তো ওভারঅল আরো এক্সাম্পল দিতে গেলে ভিডিও লেন্থি হবে, বাট মেইন পয়েন্ট ওদের কাজ নিয়ে আমি স্যাটিসফাইড না। সার্ভিসের সময় ওরা চায় আপনাকে দিয়ে যত বেশি পার্টস পরিবর্তন করানো যায়। এটা শুধু সুজুকি না, বিভিন্ন বাইকের সার্ভিস পয়েন্টেরই এটা কমন স্ট্র্যাটেজি। অ্যাজ এক্সাম্পল যদি দেই, সুজুকি কিন্তু অফিসিয়ালি ক্লেম করে এই বাইকের এয়ার ফিল্টার চেঞ্জ করতে হবে 8 থেকে 10,000 কিলো পর পর। যদিও রাইডিং স্টাইল এবং রাইডিং প্লেসের ভিত্তিতে এটা কম বেশি হতে পারে, তবে কোম্পানি যেখানে 10,000 কিলোর কথা বলছে সেখানে নিশ্চয়ই 3,000 কিলোতে এই বাইকের এয়ার ফিল্টার চেঞ্জ করার কথা না। 2500 থেকে 3,000 3,500 কিলোতেই ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি সেকেন্ড সার্ভিসের জন্য পরিচিত যত ভাই ব্রাদার্সের মোনোটন আছে নিয়ে গেছি, এবং বরাবরই তাদের কমন একটা কথা ছিল এই বাইকের এয়ার ফিল্টার চেঞ্জ করতে হবে। এক্সাম্পল স্বরূপ ওই ব্ল্যাক মোনোটনের এয়ার ফিল্টারের কন্ডিশন ছিল এইরকম। এখন আপনিই বলেন, এইরকম একটা এয়ার ফিল্টার 3,000 কিলো চালানোর পরে কেউ কি চেঞ্জ করবে? এছাড়া সার্ভিস পয়েন্টের সবচেয়ে বড় যে প্রবলেম, শুধু সুজুকির না সব কোম্পানির, সেটা হচ্ছে স্পেয়ার পার্টস এবং অ্যাক্সেসরিজের ওভার প্রাইস। যখন এই বাইকের জন্য মতুল মিনারেল ইঞ্জিন অয়েলটা 615 টাকা এমআরপিতে বাইরে সেল হতো, তখন সেটা শোরুম থেকে কিনতে হয়েছে 660 থেকে 70 টাকায়। ব্যাপারটা কিন্তু এমন না যে মতুল শুধু ইঞ্জিন অয়েল তৈরি করে সুজুকির জন্য, মতুল কিন্তু বাইরেও সেল করছে একই প্রোডাক্টের, তারা কিন্তু ভিন্ন প্রাইসে সেল করে। এবং ওভারঅল যত স্পেয়ার পার্টস এবং অ্যাক্সেসরিজ আছে বাইরে যদি আপনি কেনেন, তার চাইতে প্রায় 1.5 থেকে 2 গুণ টাকা লাগে ওদের শোরুম থেকে কোনো কিছু কেনার জন্য। অ্যাজ এক্সাম্পল যদি বাইকের বাম্পারের কথা বলতে চাই, এই বাম্পারটা আমি বাইরে থেকে কিনেছি 600 টাকায়, অথচ এই ক্যাটাগরির একটা বাম্পার ওরা শোরুমে সেল করে 1450 থেকে 1500 টাকা পর্যন্ত। তো স্পেয়ার পার্টসের ক্ষেত্রে সার্ভিস পয়েন্টগুলো বরাবরই ডাকাতি করে। বাইকের 3 নম্বর প্রবলেম হিসেবে রাখতে পারি এই বাইকের মেইনটেনেন্স এবং স্পেয়ার পার্টসের প্রাইস। ব্র্যান্ড অরিজিন জাপান হলেও বাইকটা কিন্তু ম্যানুফ্যাকচার হয় ইন্ডিয়াতে। তো একটা ইন্ডিয়ান বাইক হিসেবে যদি আপনি কম্পেয়ার করেন, এই বাইকের পার্টসের প্রাইস অনেক বেশি। যদিও আরো যত জাপানিজ নামধারী বাইকগুলো আমাদের দেশে আছে সবার পার্টসের দামই বেশি, কিন্তু দিন শেষে এগুলো কিন্তু এক একটা ইন্ডিয়ান বাইকই। অ্যাজ এক্সাম্পল যদি ব্রেক প্যাডের কথা বলতে যাই, এই বাইকের ব্রেক প্যাডের দাম মোটামুটি 1000 টাকার আশেপাশে শোরুমে, এবং অপরদিকে যদি আমি বাজাজ পালসারের কথা আমি বলি, মোটামুটি এর অর্ধেক দামে আমি একজোড়া ব্রেক প্যাড পাচ্ছি। দিন শেষে দুইটাই কিন্তু ইন্ডিয়াতে বানানো বাইক। যদি এক্সাম্পল হিসেবে ট্যাঙ্কে ব্যবহার করি, ট্যাঙ্কে যে কিটগুলো আছে, এই কিটের দাম 4,500 টাকা, এটার দাম 4,500 টাকা, মাঝখানেরটা ইনক্লুড করলে মোটামুটি এই 3টা পার্টের দামই 12,000 টাকার মতো। এর বাইরে আমি যদি দুইটা কানের মতো অংশ ইনক্লুড করি, মোটামুটি দাম আসবে এই প্লাস্টিকগুলোর প্রায় 15,000 টাকা, এবং ভিতরে যে ফুয়েল ট্যাঙ্কটা আছে, ট্যাঙ্কের দামও 14-15,000 টাকার মতো। এখন জাস্ট চিন্তা করেন, আপনি বাইকটা অ্যাক্সিডেন্ট করলেন, ট্যাঙ্কটা ভেঙে গেল, শুধু ট্যাঙ্কের জন্যই আপনাকে গুনতে হবে প্রায় 30,000 টাকা, যেটা দিয়ে অনেক ইন্ডিয়ান যে ব্র্যান্ডেড বাইকগুলো আছে প্রায় 2-3টা ট্যাঙ্ক আরামসে কিনতে পারবেন। তো ওভারঅল বলতে গেলে এই বাইকের যে স্পেয়ার পার্টসের দাম বা অ্যাক্সেসরিজের দাম তুলনামূলক বেশি। তবে যদি আপনি জাপানিজ নামধারী যে হাপানি বাইকগুলো আছে ওগুলোর সাথে কম্পেয়ার করেন, তাহলে ঠিকঠাক আছে। 4 নম্বর প্রবলেম হিসেবে রাখতে পারি এই বাইকটার সিট, মেইনলি পিলিয়ন সিট। ওভারঅল এই বাইকের সিটটা অনেক বেশি হার্ড। ব্যাপারটা এমন না যে আপনি চালাতে পারবেন না, কিন্তু আপনি যদি একটু ভালো কমফোর্টের দিক দিয়ে চিন্তা করেন, সেই ক্ষেত্রে খুব বেশি কমফোর্টেবল না, বাট চলার মতো। তো সিটটা 2 জনের জন্য পারফেক্ট, কিন্তু যদি 3 জনের জন্য চিন্তা করেন বা বাচ্চা কাচ্চা সহ একটা ফ্যামিলি বাইক হিসেবে চিন্তা করেন, তাহলে যে বাইকটা চালাবে তার পরবর্তী প্রজন্ম হুমকির মুখে পড়তে পারে। 5 নম্বর প্রবলেমকে প্রবলেম না বলে লিমিটেশন বলবো, কারণ এই বাইকটা বর্তমানে কিন্তু ডুয়েল ডিস্ক ভার্সনে অ্যাভেলেবল না। এই ডুয়েল ডিস্ক না থাকার কারণে বাইকের ব্রেকিং সিস্টেম যে খারাপ সেটা আমি বলবো না, বাট আমার কাছে ডুয়েল ডিস্ক না থাকলে বাইকটা দেখতে খারাপ লাগে। এবং যখন এই বাইকটা আপনি আদার্স বাইকগুলোর সাথে কম্পেয়ার করবেন, তখন কিন্তু ফিচারের দিক দিয়ে বা ব্রেকিং এর দিক দিয়ে এটা অবশ্যই পিছিয়ে থাকবে। এটা যদিও তারা করেছিল পরবর্তী যে আপডেট ভার্সন, সেটাকে আর একটু মার্কেটে হাইলাইট করার জন্য, যাতে পাবলিক এটা থেকে ওইদিকে মুভ অন হয়। কিন্তু যদি এই বাইকের দিক থেকে কম্পেয়ার করেন, এটা এই বাইকের একটা নেগেটিভ বা লিমিটেশন হিসেবেই রাখতে হবে। এবার কথা বলা যাক আরো কিছু মাইনর প্রবলেম নিয়ে। মাইনর প্রবলেমগুলোর মধ্যে 1 নম্বর প্রবলেম হচ্ছে এই বাইকের হেডলাইট। স্টিল 2025 সালে এসে এরা একটা হ্যালোজেন হেডলাইট দিয়ে বাইকটা সেল করছে। দফায় দফায় কিন্তু বছরে 5-7 বার করে এরা দাম বাড়ায়, কিন্তু বাইকে কোনো কিছু অ্যাড করেই না, আর সময়ের সাথে সাথে অনেক কিছু খুলে রাখে। তো বাইকের হেডলাইটটা খুবই বাজে, হ্যালোজেন হেডলাইট, আলো একদমই কম হয়। এটার ভরসায় বাইক চালাতে গেলে অ্যাক্সিডেন্ট হতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা এলইডি লাইট ইনস্টল করতে হবে। বাইকের যে স্টক হর্ন, সেই হর্নের সাউন্ড একদমই কম। সিঙ্গেল একটা হর্ন থাকে, যেখানে আদার্স বাইকগুলোতে কিন্তু 2টা করে হর্ন দেওয়া থাকে। এবং এটার স্টক হর্নের যে সাউন্ড আমাদের দেশে যে 3 চাকার টেসলাগুলো চলে তার চাইতেও অনেক কম। এর জন্য অবশ্য আমি স্টক হর্ন চেঞ্জ করেছি। স্টক যে হর্ন ছিল ওটা খুলে ফেলে ওটার পরিবর্তে 1 পেয়ার ডেন্সর হর্ন লাগিয়েছি। আরেকটা প্রবলেম হিসেবে রাখতে পারি এই বাইকের ক্লাচ এবং গিয়ার লিভার। ক্লাচ আর গিয়ার লিভার দুইটাই মারাত্মক লেভেলের হার্ড, আর যেটা হচ্ছে এই বাইকের বাইবর্ন একটা নেচার।
সিটি রাইডের ক্ষেত্রে জিনিসটা আপনাকে মারাত্মক লেভেলের প্যারা দেবে, কারণ ক্লাচ চাপতে চাপতে খুব অল্প সময়ের মধ্যে খুব হাত ব্যথা হয়ে যায়। এবং এটার একটা সলিউশন আছে, এখানে যে ক্লাস রিলিজার আছে, সার্ভিসের সময় ওরা এটার যে আপডেট ভার্সন আছে ওইটার ক্লাস রিলিজার লাগাতে বলে। ওটার ক্লাস রিলিজারের লেন্থটা একটু বেশি, যার কারণে ক্লাসটা একটু স্মুথ হয়। গিয়ার শিফটিং এর যে ব্যাপারটা সার্ভিসের পরে আগের চাইতে একটু স্মুথ হয়েছে, বাট ওভারঅল যদি অন্য বাইকের সাথে কম্পেয়ার করি এটার গিয়ার শিফটিংটা একটু বেশি হার্ড। কয়েক বছর আগ পর্যন্ত যখন জিক্সার সেল হতো তখন কিন্তু বাইকের সাথে স্টকে বাম্পার থাকতো, এবং আদার যত কমিউটার বাইক আছে এই সেগমেন্টে আপনি কম্পেয়ার করেন, পালসার বলেন, হাং বলেন, থ্রিলার বলেন, এফজেড বলেন, সবগুলো বাইকে কিন্তু স্টকের সাথে বাম্পার থাকে। এখন বাম্পার না দেওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে এক্সট্রা প্রফিট। এই বাম্পারটা তারা আপনার কাছে ১,৫০০ টাকা এক্সট্রা দিয়ে সেল করবে, এটা হচ্ছে তাদের ধান্দা। কিন্তু এটা কাস্টমারের পকেট কাটা ছাড়া কিছুই না, কারণ একটা কমিউটার বাইকে কেন বাম্পার থাকবে না? এমন না যে বাম্পার আগে ছিল না, আগে তারা ঠিকই বাম্পার দিত, এখন তারা এই বাইকটার সাথে বাম্পার দেয় না। তো ওভারঅল এগুলোই ছিল আমার চোখে এই বাইকটার নেগেটিভ দিক। এবার কথা বলা যাক এই বাইকের পজিটিভ দিকগুলো নিয়ে। আমার চোখে এই বাইকটার সবচেয়ে বড় পজিটিভ দিক হচ্ছে এর ব্র্যান্ড ভ্যালু এবং রিসেল ভ্যালু। এখন ব্র্যান্ড ভ্যালু ব্যাপারটা সম্পূর্ণ মনস্তাত্ত্বিক এবং সাইকোলজিক্যাল, যেটা আসলে আমার কাছে লজিক্যাল মনে হয় না, বাট ব্র্যান্ডের দিক দিয়ে সুজুকিকে আমরা একটু বেশি গুরুত্ব দিই এবং এটার ডিমান্ডটা তুলনামূলক বেশি, এবং ওভারঅল এই বাইকটার প্রচুর সেল হয়। আর রিসেল ভ্যালুর কথা যদি বলতে যাই, আমার চোখে বাংলাদেশের যত বাইক আছে স্টিল এখন পর্যন্ত সবচেয়ে বেশি রিসেল ভ্যালুওয়ালা দুইটা বাইকের মধ্যে এটা হচ্ছে একটা। এবং এই বাইকটা যদি আপনি সেকেন্ড হ্যান্ড একটা নিউ কন্ডিশনের মতো কিনতে চান, প্রায় নতুনের মতোই টাকা লাগবে। এবং পুরোনো একটা বাইক কিনে আপনি যদি ২-১ বছর চালান, ওয়েল মেইনটেইন রাখেন, সেই ক্ষেত্রে আপনি যখন আবার সেল করতে যাবেন আপনাকে খুব বেশি লোকসান গুনতে হবে না। এবং আপনি যদি ভালো একটা রিজনেবল প্রাইসের মধ্যে কিনতে পারেন, অনেক ক্ষেত্রে সেলের সময় আপনি হয়তো একটু বেশি দামেও সেল করতে পারেন। ২ নম্বর প্লাস পয়েন্ট হিসেবে যদি আমি রাখি, সেটাকে রাখবো এই বাইকটার লুকের দিক দিয়ে। এই রেঞ্জে যত বাইক আছে, নেকেড কমিউটার যত বাইক আছে আমাদের দেশে, তাদের মধ্যে এই বাইকটাকে আমার কাছে খুবই বেশি ভালো লাগে। ওভারঅল যে লুক, অ্যারোডাইনামিক শেপ, সবকিছু একদম পারফেক্ট। এবং বাইকটার ফ্রন্টের যে লুক, হেডলাইটটা, এটা কিন্তু এই মনোটনের দাদা হায়াবুসা থেকে ইন্সপায়ার্ড। ৩ নম্বর প্লাস পয়েন্ট হিসেবে রাখবো অবশ্যই এই বাইকটার কন্ট্রোলিং এবং রাইডিং কমফোর্ট। রাইডিং কমফোর্টের কথা যদি বলি, কমফোর্ট জিনিসটা কিন্তু মোটামুটি যত কমিউটার বাইক আছে কম বেশি সব বাইকেই থাকে। এই যে শব্দটা কিন্তু শুধুমাত্র এফজেড সিরিজের জন্য রিজার্ভ না। তো কমফোর্ট জিনিসটা বেশ কয়েকটা জিনিস থেকে আসে, যেমন যদি পাইপ হ্যান্ডেলবার হয় অবশ্যই জিনিসটা একটু কমফোর্টেবল হয়, দেন হচ্ছে একটু আপরাইট সিটিং পজিশন যদি হয় কমফোর্টেবল হয়। তো এগুলো এই বাইকটার মধ্যে আছে। এর বাইরে আপনি যখন বসবেন, এখানের যে ট্যাঙ্কের কার্ভের সাথে পাটা খুব ভালোভাবে সেট হয়। যদিও রাইডিং দ্য সিটটা একটু হার্ড, বাট চালানোর সাথে সাথে অনেকটা নরম হয়। খুব বেশি নরম না হলেও ওভারঅল যে সিটিং পজিশনটা সেটা খুবই ভালো। এবং কন্ট্রোলিং এর দিক দিয়েও আশেপাশে যত বাইক আছে তাদের মধ্যে বেস্ট হিসেবেই আমি এটাকে রাখবো। সামনের চাকা ১০০ সেকশনের, পিছের চাকা ১৪০ সেকশনের, এবং ইমার্জেন্সি সিচুয়েশনে ব্রেকিংটাও খুব ভালো কাজ করে। ওয়েট ডিস্ট্রিবিউশন গুড, এবং কন্ট্রোলিং এবং রাইডিং কমফোর্ট নিয়ে কোনো কথা হবে না। ৪ নম্বর প্লাস পয়েন্ট হিসেবে রাখতে পারি এই বাইকটার পাওয়ার আউটপুট এবং পিকআপ। যদিও এখন আমাদের হাতে আরো অনেক ভালো ভালো বাইক আর অপশন আছে, বাট যদি এই সেগমেন্টে বা এই রেঞ্জে আপনি চিন্তা করেন ২ লাখ টাকার আশেপাশে একটা বাইক, তবে সেদিক দিয়ে এটা পাওয়ারের দিক দিয়ে মোটামুটি এগিয়ে থাকবে। এবং এটার পাওয়ার যথেষ্ট ভালো, এবং অ্যাক্সিলারেশন নিয়েও কোনো কথা হবে না। যদিও আপনি বাইক চালানোর সময় ফুল পাওয়ারটা নর্মালি ইউজ করতে পারবেন না, কারণ আরপিএম ১২ পর্যন্ত হিট করে না, ১০ পর্যন্ত লিমিট করা। আমি মোটামুটি ৯,৫০০ পর্যন্ত আরপিএমে ১২৩-২৪-এর মতো টপ পেয়েছি। আপনি যদি এটার স্টক সিরিআই চেঞ্জ করে রেসিং সিরিআই ইনস্টল করেন, সেই ক্ষেত্রে এটার টপ মোটামুটি ১৩৫ থেকে ১৪০-এর মতো আপনি পাবেন। আপনি হাইওয়ে হোক বা সিটি হোক, সিঙ্গেল হোক বা পিলিয়ন সহ মোটামুটি আপনি ওভারটেকিং এর ক্ষেত্রে কখনোই প্যারা খাবেন না। ৫ নম্বর প্লাস পয়েন্ট হিসেবে অবশ্যই রাখতে পারি বাইকটার মাইলেজ। এই বাইকটা থেকে ওভারঅল গড় মাইলেজ পাওয়া যায় ৪০ থেকে ৪৫, এবং সবকিছু ঠিকঠাক থাকলে অনেকেই এর চাইতে বেশিও পায়। এর বাইরে ছোট ছোট কিছু মাইনর প্লাস পয়েন্টের মধ্যে একটাকে রাখবো বাইকের টার্নিং রেডিয়াস। বাইকের টার্নিং রেডিয়াসটা কম হওয়ার কারণে খুব অল্প জায়গার মধ্যেই কিন্তু বাইকটা ঘোরানো যায়। তো বাইক চালিয়ে যাচ্ছেন, সামনে পুলিশ, আচমকা কিন্তু আপনি রাস্তার মধ্যে ঘুরিয়ে ফেলতে পারবেন। তো সিটির মধ্যে বা জ্যামের মধ্যে আপনি যখন কাটাকাটি করবেন, তখন কিন্তু এই যে টার্নিং রেডিয়াসটা, এই রেডিয়াসটা আপনাকে ভালো একটা সুবিধা দেবে। এটা যদিও খুব ছোট মাইনর একটা জিনিস, কিন্তু অনেক ক্ষেত্রে এটা খুবই এফেক্টিভ। এই বাইকের ছোট আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে এটার ফুট রেস্ট। এটার ফুট রেস্টটা একটু নিচে, ওভারঅল অন্যান্য বাইকের চাইতে সিট থেকে ফুট রেস্টের যে ডিস্টেন্স এটা একটু বেশি। এর জন্য অন্যান্য বাইকের চাইতে এই বাইকটা চালানোর সময় পাটা সামান্য কম ভাঁজ করতে হয়। এখন কম ভাঁজ করলে সুবিধা হচ্ছে লং টাইম রান করার সময়
পাটা লেগে আসে না। এটা আসলে লং রাইডে একটা ভালো ইউজার এক্সপিরিয়েন্স দেয়। আর একটা প্লাস পয়েন্ট হিসেবে রাখতে পারি এই বাইকটার ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি। এই বাইকটার ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি হচ্ছে 850 ml। আর যদি আপনি অয়েল ফিল্টার চেঞ্জ করেন সেই ক্ষেত্রে আপনাকে 900 ml ইঞ্জিন অয়েল ভরতে হবে। তাই এই ইঞ্জিন অয়েলগুলো যখন আপনি চেঞ্জ করবেন আপনার কিন্তু ইঞ্জিন অয়েল বাঁচবে। ওই বেঁচে যাওয়া ইঞ্জিন অয়েলগুলো যদি আপনি জমান 6-7টা ইঞ্জিন অয়েল যদি আপনি চেঞ্জ করেন সেই ক্ষেত্রে পরবর্তী যে ইঞ্জিন অয়েল সেটা আসলে আপনার অটোমেটিক জমা হয়ে যাবে। বর্তমানে মোটামুটি সব বাইকের দামই তুলনামূলক বেশি। বিগত কয়েক বছরের মধ্যে বাইকের দাম বরাবর বেড়ে আসছে। তো 2 লাখ টাকার মধ্যে যে বাইকগুলো আছে ওগুলোর সাথে যদি কম্পেয়ার করি 2 লাখ টাকার মধ্যে এটা একটা কম্প্যাক্ট প্যাকেজ। আপনি একটা সাইকোলজিক্যাল ব্র্যান্ড ভ্যালু পাচ্ছেন, বাইকের ভালো একটা রিসেল ভ্যালু পাবেন, তারপরে 2 লাখ টাকার মধ্যে ভালো মাইলেজ, পাওয়ার, লুক, কমফোর্ট সবকিছু মিলিয়ে বাইকটা মোটামুটি বাজেটের মধ্যে একটা কম্প্যাক্ট প্যাকেজ বলা যায়। বাইকটাতে মোটামুটি কমফোর্টের সাথে সাথে কম বেশি সবকিছুই আছে। যদি ফ্যামিলি বাইক হিসাবে কম্পেয়ার করেন সেই ক্ষেত্রে একটু পিছিয়ে থাকবে। যদিও আমি একজন ফ্যামিলি ম্যান, বাট বাইকটা আমার পুরনো ক্রাশ ছিল যার জন্য বাইকটা নেওয়া। তো এই ছিল আমার ভিডিও, যেখানে আমি মোটামুটি আমার এক্সপিরিয়েন্সের ভিত্তিতে আমি পূর্ণাঙ্গ একটা রিভিউ দেওয়ার চেষ্টা করলাম। তো হয়তো আমার এক্সপিরিয়েন্সের সাথে অন্য কারো এক্সপিরিয়েন্স কম বেশি হেরফের থাকতে পারে। যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেওয়ার অনুরোধ রইল। এবং মোনোটোন নিয়ে বা ডুয়েল টোন নিয়ে যেটাই হোক, জিক্সার নিয়ে কোনো কনফিউশন বা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানানোর অনুরোধ রইল। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন এবং সাবধানে রাইড করবেন।